হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম। চলে এলাম তোমাদের বিইউ থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ক্লাস নিয়ে। আজকে তোমাদের গদ্য সাহিত্য ইতিহাস থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অবদান রয়েছে সেটা আমার আলোচ্য বিষয়। আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, আমাদের নোটস পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের জ্ঞানদীদি কোচিং সেন্টারের যোগাযোগ নাম্বার 6295916282, আর একটি নাম্বার 7076398606। তাহলে দেখো, এখানে আমরা আজ আলোচনা করব তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে। এর আগে আমি তোমাদের ফোর্ট উইলিয়াম কলেজ, তারপর বিভিন্ন সাময়িক পত্র নিয়ে আলোচনা করেছি। আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখবে, এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অবদান রয়েছে বাংলা সাহিত্যে, তার যে গ্রন্থগুলো রয়েছে, মৌলিক গ্রন্থ, অনুবাদমূলক গ্রন্থ, সেগুলো আলোচনা করব। কিন্তু তার আগে আমি একটুখানি তার ব্যক্তি জীবন সম্পর্কে আলোচনা করব। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820-তে এবং মৃত্যু 1891 সালে। মেদিনীপুরের বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্যের শ্রেষ্ঠ কি বলেছেন? তিনি বলেছেন যে তিনি মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি হলেন আমাদের বাংলা গদ্যের স্রষ্টা। ঠিক আছে, একজন শ্রেষ্ঠ মহাপুরুষ। এবং তার পাশাপাশি আমরা দেখি সংস্কৃত সাহিত্যের অধ্যাপকেরা তাকে কিন্তু 1849 সালে এই তার মানে কৃতিত্বের জন্য কি করেন, তাকে বিদ্যাসাগর উপাধিটি কিন্তু দিয়েছিলেন। যথার্থ বাংলা গদ্য সাহিত্যের সার্থক একজন রূপকার হলেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং তিনি প্রথম দিকে যে গ্রন্থগুলো মানে আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন, তার মধ্যে রয়েছে কিছু অনুবাদমূলক গ্রন্থ। আমি অনুবাদমূলক গ্রন্থগুলোর মূল গ্রন্থ আর তার অনুবাদমূলক গ্রন্থগুলো কিন্তু তোমাদেরকে এখানে দিয়েছি, এবং তার প্রকাশকাল দিয়েছি। আমি এগুলো তোমাদের আলোচনা করব এখন। তো দেখো, মূল গ্রন্থ হিন্দি বৈতাল 25। এই গ্রন্থটি অবলম্বনে তিনি এই গ্রন্থটিকে অনুবাদ করে যে নাম দিয়েছিলেন বেতাল পঞ্চবিংশতি, প্রকাশিত হয়েছে 1847-এ। ভালো মতো মাথায় রাখবে, এগুলো কিন্তু সব মূল গ্রন্থ, সেগুলো অনুবাদ করেছে বিদ্যাসাগর। ঠিক আছে, এই অনুবাদমূলক গ্রন্থ এগুলো। তো মার্কসম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল, এই গ্রন্থটির অবলম্বনে তিনি লিখেছেন বাংলার ইতিহাস, প্রকাশিত হয়েছে 1848-এ। দেখো, সালগুলো কিন্তু পরপর দিয়েছি যাতে তোমাদের মনে থাকে। চেম্বার্সের বায়োগ্রাফিস, এই গ্রন্থ অবলম্বনে তিনি লিখেছেন জীবন চরিত। দেখো, নামের কিন্তু মিল রয়েছে, বায়োগ্রাফি, জীবন চরিত। ঠিক আছে, 1849 সালে প্রকাশিত। চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ, বোধোদয় নামে তিনি অনুবাদ করেছেন, 1851-তে প্রকাশিত হয়েছে। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, এই গ্রন্থটি অবলম্বনে তিনি লিখেছেন শুকুন্তলম। এই যে দেখতে পাচ্ছ শুকুন্তলম, 1854-তে প্রকাশিত। এসপস ফেবলস, এই গ্রন্থটি অবলম্বনে তিনি লিখেছেন কথামালা। ঠিক আছে, 1856-তে প্রকাশ। ভবভূতির উত্তররামচরিত, বাল্মীকির রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে তিনি লিখেছেন সীতার বনবাস, প্রকাশিত হয়েছে 1860-এ। শেক্সপিয়রের কমেডি অফ এরার্স অবলম্বনে তিনি লিখেছেন ভ্রান্তি বিলাস, যেটা প্রকাশিত হয়েছে 1861-তে। এই যে দেখতে পাচ্ছ আমি পরপর যেগুলো বললাম, এগুলো সব কিন্তু তার অনুবাদমূলক গ্রন্থ, কোনোটাই মৌলিক নয়। এবার আমি চলে আসি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনগুলো। আমি এখানে লিখে দিইনি, আমি তোমাদের বলে দিচ্ছি, মুখে লিখে নেবে, না হলে মনে রাখার চেষ্টা করবে। তার মৌলিক গ্রন্থগুলোর মধ্যে রয়েছে সংস্কৃত সাহিত্য ও শাস্ত্র বিষয়ক প্রস্তাব। তার আরো একটি মৌলিক গ্রন্থ বিধবা বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব। বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব। এরপর তিনি ছদ্মনামে 4টি গ্রন্থ রচনা করেছিলেন। সেগুলি হলো ব্রজবিলাস, রত্ন পরীক্ষা, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল। এই 4টা গ্রন্থ, এই মৌলিক গ্রন্থ, এই 4টি কিন্তু তিনি রচনা করেছেন ছদ্মনামে, এটা মাথায় রাখবেন। এছাড়াও তিনি রচনা করেছেন প্রভাবতীর সম্ভাষণ, তার বন্ধুর মেয়ের শোচনীয় পরিণাম মৃত্যু, সেই মৃত্যুতে শোকাহত হয়ে তিনি প্রভাবতী সম্ভাষণ গদ্যটি রচনা করেন। এছাড়াও বর্ণ পরিচয়, আখ্যান মঞ্জুরি,
ঠিক আছে। এই যে এই গদ্যগুলো রয়েছে সমস্ত কিছুই কিন্তু তারই সৃষ্টি। তো আমি তোমাদের দেখো আজকে যেটা আলোচনা করলাম যে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অবদান তা কিন্তু কি অপরিসীম। কারণ আমরা কখনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিন্তু অন্যভাবে বা অন্য কারোর সঙ্গে তুলনা করতে পারবো না। তিনি গদ্য সাহিত্যের মধ্যে তিনি গদ্য সাহিত্যের শ্রেষ্ঠ। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছেন যে তিনি গদ্য রচনায় একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, এবং তার পাশাপাশি তিনি প্রথম আমাদের সামনে অনুবাদমূলক যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো কিন্তু উপহার দিয়েছেন, এবং তার পাশাপাশি বিভিন্ন মৌলিক গ্রন্থগুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। এই যে তার সৃষ্টি, এই যে তার গদ্য শৈলীর মানে গদ্য শৈলীর যে একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু আর কোনো সাহিত্যিকের সঙ্গে তুলনারহিত নয়, তুলনা করা চলে না। তাই আমরা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে গদ্য সাহিত্য রয়েছে, গদ্য সাহিত্যে তার যে অবদান রয়েছে তা কিন্তু অনস্বীকার্য। অর্থাৎ আমরা কিন্তু তার অবদানকে কখনো ভুলতে পারবো না। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করলাম বাংলা সাহিত্যে, বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। ঠিক এইভাবেই তোমাদের গদ্য সাহিত্যে আরো অনেকগুলো ব্যক্তিত্ব রয়েছে যাদের সম্পর্কে আমি তোমাদের সামনে আলোচনা করব। আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখো, এবং তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রয়েছে, যদি আমার সঙ্গে তোমরা ক্লাসে যুক্ত হতে চাও, আমাদের নোটস পেতে চাও, অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আইপি নাম্বার 7076398606। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, এবং আমাদের যে চ্যানেলটি রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।